হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি যে একতাই বল। যদি সঠিকভাবে টিমওয়ার্ক করা যায় তাহলে সফলতা আসবেই। এটাই একতার শক্তি। আজকের গল্পেও ঠিক এমনই একটা সোয়াট টিমের কথা জানবো আমরা। টিমের প্রত্যেকটা মেম্বার দক্ষ হওয়া সত্ত্বেও শুধুমাত্র ইউনিটির অভাবে কোনো কাজেই তারা সফল হতে পারছিল না। কিন্তু এরপর এক সময় তাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে, আর সেখান থেকেই তাদের মধ্যে একতা তৈরি হয়। কিন্তু কি সেই টার্নিং পয়েন্ট, আর তাদের জীবনে ঠিক কি ঘটে, সেই সব কিছুই আমরা জানবো সোয়াট মুভির কাহিনী থেকে। এই মুভিটা চায়নার একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, যেখানে অসাধারণ অ্যাকশন উপভোগের পাশাপাশি কিছু বাস্তব শিক্ষাও পেয়েছি আমি। তবে মূল গল্পে যাওয়ার আগে জানিয়ে রাখি, আমাদের সিনেপ্লেক্স সিরিজ চ্যানেলে কিন্তু লুসিফার সিজন 3 শুরু করেছি। সো যারা এখনো দেখেননি, এই ভিডিও শেষ করে অবশ্যই দেখে নেবেন। চ্যানেল এবং ভিডিওর লিঙ্ক কমেন্টে দেয়া আছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা লোক নেশার ঘরে গাড়ি চালাতে গিয়ে তার সামনে থাকা গাড়িটাকে ধাক্কা দেয়। সেটা দেখে একজন ট্রাফিক পুলিশ গাড়িটা আটকায়। তখন আশপাশ থেকে অনেকেই সেই নেশাখোর লোকটার নামে কমপ্লেইন জানায়, কারণ লোকটার কারণে তাদের গাড়িরও অনেক ক্ষতি হয়েছিল। সেসব দেখে পুলিশ সেই গাড়ির ড্রাইভারকে বের হতে বলে, কিন্তু লোকটা তার কথায় পাত্তাই দেয় না। অনেকবার রিকোয়েস্ট করার পরেও যখন লোকটা গাড়ি থেকে বের হচ্ছিল না, তখন পুলিশ তার হাতে থাকা লাঠিটা দিয়ে তার গাড়ির কাছে জোরে জোরে আঘাত করতে থাকে। তখন সেই ড্রাইভার পুলিশের হাত থেকে বাঁচার জন্য সামনে থাকা গাড়িটাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে যতই বাধা দেওয়ার চেষ্টা করে, লোকটা ততই তার গাড়ির স্পিড বাড়াতে থাকে। তবে পুলিশও হার মানে না, সেও গাড়ির ফ্রন্ট গ্লাসে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। কিন্তু এরপর সেই ড্রাইভার গাড়ি না থামানোর কারণে পুলিশটা গাড়ির বনেটের উপর উঠে পড়ে। তখন ড্রাইভার তাকে নামানোর জন্য এলোপাথারি ড্রাইভ করতে থাকে এবং একটা পর্যায়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে বনেটের উপরে থাকা পুলিশটা ছিটকে দূরে গিয়ে পড়ে এবং গুরুতরভাবে আহত হয়। আর এদিকে ড্রাইভার গাড়ি ফেলে রেখে পাশের মেট্রো স্টেশনে ঢুকে একটা মেয়েকে জিম্মি করে নেয়। সে সবাইকে ভয় দেখাতে থাকে যে কেউ যদি তাকে ধরতে আসে তাহলে মেয়েটাকে সে মেরে ফেলবে। তখন সিচুয়েশন কন্ট্রোলে আনার জন্য সোয়াট টিমকে খবর দেওয়া হয়। ফলে দ্রুত সেখানে সোয়াট টিম পৌঁছে যায়। এখানে সোয়াট টিমের কমান্ডার তার টিমকে নিয়ে একটা প্ল্যান বানায় যে কমান্ডার যে কোনো বাহানায় ওই নেশাখোর লোকটার কাছে গিয়ে তাকে ব্যস্ত রাখবে। আর সেই সুযোগে টিমের স্নাইপার স্পেশালিস্ট লিয়াও দূর থেকে লোকটাকে টার্গেট করে শ্যুট করবে। তো সেই প্ল্যান অনুযায়ী কমান্ডার সেই লোকটার সামনে চলে যায়, আর লিয়াও দূর থেকে পজিশন নিয়ে তার সিগন্যালের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর কমান্ডার সেই লোকটার সাথে কথা বলতে বলতে তাদের রেঞ্জের ভিতর নিয়ে আসে। এমন সময় হঠাৎ সেখানে একটা ট্রেন আসলে ছেলেটা ঘাবড়ে গিয়ে এলোপাথারি ছুরি চালাতে শুরু করে। এরই মাঝে কমান্ডারের সিগন্যাল পেয়ে লিয়াও সেই লোকটার উপর গুলি চালায়। তবে তার টার্গেট মিস হয়ে গুলিটা কপালে লাগার বদলে ঘাড়ে গিয়ে লাগে। লোকটা তখন দুর্বল হয়ে গেলে টিমের বাকিরা গিয়ে সেটা সামলে নেয়। তবে লিয়াও এটা মানতে পারে না যে সে একজন শার্প শুটার হওয়া সত্ত্বেও তার টার্গেট মিস হয়ে গিয়েছে। তাই তার টিম মেম্বাররা তাকে সান্ত্বনা দেয়। এমন সময় সেখানে আরেকটা টিম এসে কথায় কথায় লিয়াওয়ের টিমের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই সোয়াটে মোট 2টা টিম আছে, টিম 1 এবং টিম 2। টিম 1 এর ক্যাপ্টেন হলো ইয়ান এবং টিম 2 এর ক্যাপ্টেন হলো লিউ। আর শুটার লিয়াও হলো লিউয়ের টিমে, মানে টিম 2তে। তো সেখানে তাদের ঝগড়া মেটানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয় যে কাল প্র্যাকটিসের সময় তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে যে কোন টিম সেরা। এরপর সিন শিফট হলে দেখা যায় কমান্ডার এবং লিউ হাসপাতালে আসে অ্যাক্সিডেন্টে আহত হওয়া সেই ট্রাফিক পুলিশকে দেখার জন্য। সেখানে গিয়ে তারা দেখে লোকটার অবস্থা খুবই খারাপ, তাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেটা দেখে লিউ ভীষণ আপসেট হয়ে পড়ে। কমান্ডার তখন তাকে এভাবে টেনশন করতে দেখে জানতে চায় যে ওই ট্রাফিক পুলিশ তার পরিচিত নাকি। তখন লিউ তাকে জানায় যে তারা কলেজ লাইফে একসাথে পড়ালেখা করেছে, আর তখন থেকেই লিউ তাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। কিন্তু গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে তাদের মধ্যে আর কোনোদিন কথাই হয়নি। তো এরপর হসপিটাল থেকে ফিরে কমান্ডার ট্রেনিংয়ের জন্য 2টো টিমকে নিয়ে এয়ারপোর্টে যায়। কমান্ডার তাদেরকে জানায় যে আজ তাদেরকে বিমানের ভিতর ট্রেনিং করানো হবে। এমন সময় সেই এয়ারপোর্টে স্যাম নামের একজন আমেরিকান মাফিয়াকে দেখা যায়। তাকে রিসিভ করার জন্য চায়নার লোকাল ড্রাগ ডিলার হংয়ের লোক এয়ারপোর্টে আসে। তাই স্যাম প্লেন থেকে নামার পর হংয়ের লোকেরা তাকে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়।
আর এদিকে কমান্ডার 2 টিমকে জানায় আজকের ট্রেনিংয়ে 2 মেয়ে অফিসারকে 2 টিমে দেওয়া হবে। এই কথা শুনে 2 টিমের মেম্বাররাই বলে ওঠে যে তাদের টিমে কোনো মেয়ে অফিসারের প্রয়োজন নেই, কিন্তু কমান্ডার তাদের কথায় পাত্তাই দেয় না। এরপর নামিং নামের একটা মেয়েকে টিম 1-এ এবং কিয়ানা নামের একটা মেয়েকে টিম 2-তে পাঠানো হয়। আসলে টিমের ছেলেগুলোর চিন্তাভাবনা এমন ছিল যে মেয়েদের দক্ষতা তাদের তুলনায় অনেক কম, তাই মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না। তো এরপর কমান্ডার সবাইকে জানায় যে আজ তাদেরকে সন্ত্রাসীদের জিম্মিকৃত বিমানে অপারেশন পরিচালনার ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে। সেখানে টিম 1-কে সন্ত্রাসীর ভূমিকায় এবং টিম 2-কে সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে সেশনটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ এক টিম অন্য টিমের প্রতিপক্ষ হিসেবে ট্রেনিং করবে। তো সেই কথা মতো টিম 1 সন্ত্রাসী সেজে বিমানে অবস্থান করে এবং টিম 2 সন্ত্রাসীদের হাত থেকে বিমান ও জিম্মিকৃত যাত্রীদের উদ্ধারের জন্য প্রস্তুতি নিতে থাকে। ট্রেনিংয়ের আগেই 2 টিমকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ট্রেনিং সেশনে তারা সবাই অস্ত্র ব্যবহার করতে পারবে, কিন্তু সেগুলো আসল হবে না, অর্থাৎ তাদেরকে রাবার বুলেট ব্যবহার করতে হবে যাতে ট্রেনিং সেশনে কেউ আঘাত না পায়। সেই অনুসারে টিম 2 যাত্রীদের উদ্ধারের জন্য বিমানের ল্যান্ডিং গিয়ারের নিচ দিয়ে বিমানে প্রবেশ করে। এরপর 2 টিমের মধ্যে বেশ কিছু সময় হামলা পাল্টা হামলা চলতে থাকে, আর কমান্ডার দূরে বসে তাদের অবজার্ভ করতে থাকে। অবশেষে টিম 1 অর্থাৎ যারা সন্ত্রাসী ভূমিকায় বিমানে ছিল তারা জিতে যায়, আর এই জয়ের আসল ক্রেডিট ছিল সেই টিমে থাকা মেয়েটা অর্থাৎ নামিংয়ের। তার কৌশল এবং বুদ্ধিমত্তার জন্যই তারা জিতে যায়, কারণ টিম 2 যখন টিম 1-এর ক্যাপ্টেনকে শুট করে নকআউট করে দেয় তখন নামিং ছদ্মবেশে ক্যাপ্টেনের সাথে জিম্মি অবস্থায় ছিল। তাই ক্যাপ্টেনকে নকআউট করে টিম 2 যখন ভাবতে শুরু করে যে তারা জিতে গিয়েছে, তখনই নামিং বুদ্ধি খাটিয়ে সেই জয় ছিনিয়ে নেয়, ফলে টিম 2-এর বদলে টিম 1 জিতে যায়। এদিকে হং এবং স্যামকে একটা বাড়ির ভিতর মিটিং করতে দেখা যায়। আসলে স্যাম মূলত হংয়ের ল্যাব থেকে একটা ড্রাগ বানিয়ে নেয় যেটার নাম হলো রেইনবো, আর সেটা মূলত সে চাইনিজ মার্কেটে সেল করে। কিন্তু স্যাম এখানে হংকে জিজ্ঞেস করে যে তার প্রোডাক্টের নাম হলো রেইনবো, অথচ এখানকার মার্কেটে সবাই সেটাকে রেড নামে ডাকে কেন। এটা শুনে হং কিছুটা থতমত খেয়ে যায় এবং ভুলভাল সব বুঝাতে থাকে। স্যাম তখন তাকে থামিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করে যে রেড তো বাজারে অনেক বেশি পপুলার এবং সেলসও অনেক বেশি, তাহলে প্রফিট এত কম কেন? এবার হং কিছুটা বিরক্ত হয়ে বলে যে এসব নিয়ে আমরা বরং রাতে বারে বসে কথা বলবো। অন্যদিকে দেখা যায় আবারও সোয়াটের 2 টিমের ট্রেনিং শুরু হয়, আর সেই সাথে তাদের নিজেদের সেই কম্পিটিশনও। ট্রেনিং গ্রাউন্ডে 2 টিম নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে অন্য টিমকে হারানোর জন্য, কিন্তু দিন শেষে দেখা যায় তাদের 2টো টিমই সমানভাবে দক্ষ এবং শক্তিশালী। আসলে 2টো টিমই সোয়াটের সদস্য হলেও তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া এবং টিম বন্ডিংয়ের বেশ অভাব ছিল, তাই তাদের মধ্যে সব সময় কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকত। যাই হোক, আরেকদিকে পুলিশ ড্রাগস ডিলার এবং মাফিয়াদের বিরুদ্ধে একটি সিরিয়াল হামলা করার পরিকল্পনা করতে শুরু করে। সেখানে সোয়াটের 2 টিমের ক্যাপ্টেন ইয়ান এবং লিউ উপস্থিত ছিল। এখানে এমন একটা ড্রাগসের ব্যাপারে সবাইকে জানানো হয় যেটা নাক দিয়ে অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করা হয়, আর এই ড্রাগসটা নিলে মানুষ অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তারা অনেক বেশি রাগ আর পাগলামি করতে শুরু করে। তাদের মনে হয় মেট্রো স্টেশনে যে লোকটা হাঙ্গামা করেছিল সেও হয়তো এই ড্রাগটাই নিয়েছিল তখন, তাই অমন পাগলের মতো আচরণ করছিল। যাই হোক, সেই মিটিংয়ে কিছু ড্রাগস ডিলারদের ব্যাপারে কথা বলা হয়। সেখানে জানানো হয় যে শুধু দেশই নয় বরং বাইরের দেশের অনেক ডিলার এবং স্পন্সররা এই ড্রাগ ডিলিংয়ের সাথে জড়িত, আর এসব ড্রাগ ডিলিংয়ের বেশিরভাগের সাথেই জড়িত হলো হং নামে সেই ড্রাগ ডিলার। সেই সাথে এটাও জানানো হয় যে ওই ড্রাগের সব ডিলাররা আজ রাতে একটা ক্লাবে থাকবে, আর প্ল্যান করা হয় যে সেখানে সোয়াটের 2 টিম সাধারণ পোশাকে গিয়ে তাদের অ্যারেস্ট করবে। তো সেই প্ল্যান অনুসারে সোয়াটের 2 টিম গিয়ে তাদের টার্গেটদের ফলো করতে শুরু করে, আর কমান্ডার গাড়িতে বসে সবাইকে নির্দেশনা দিতে থাকে। সেখানে স্যাম এবং হং বসে কথা বলছিল। এ সময় স্যাম তার একজন লোককে দিয়ে টেকনিক্যালি সেই রেড ড্রাগটা কালেক্ট করায়। এরপর সেটা টেস্ট করে দেখে যে সেটার কোয়ালিটি খুবই বাজে। শুধু তাই না, এখানে স্যাম আরও একটা বিষয় দেখে চিন্তায় পড়ে যায়, কেননা তার প্রোডাক্টের মতোই নকল আরও একটা প্রোডাক্ট বের করা হয়েছে, আর সেটার দামও তার প্রোডাক্টের তুলনায় অনেক কম। স্যাম তখন সন্দেহ করে যে তার মানে হংই হয়তো তার ড্রাগসের ফর্মুলা কপি করে নিজে এই ড্রাগস তৈরি করেছে। এসব নিয়ে স্যাম তখন প্রচণ্ড রেগে গেলে হং তাকে বিভিন্নভাবে লোভ দেখানোর চেষ্টা করে, কিন্তু স্যাম আর কোনো কথা না শুনে হংয়ের ল্যাবের ঠিকানা জানতে চায় যেখানে তার ড্রাগসগুলো বানানো হয়, কারণ তার ধারণা সেখানে গেলেই সে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।
তবে হং তাকে জানায় যে তার ল্যাব শহর থেকে অনেক দূরে, তাই সেখানে তার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা শুনে স্যাম আরও রেগে যায়, আর ঠিক সেই সময় সোয়াট টিম তাদের নিজ নিজ টার্গেটের উপর হামলা করে, আর তারা এক এক করে সব ড্রাগস ডিলারদের গ্রেফতার করে। এমনকি স্যামকেও সেখান থেকে গ্রেফতার করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত হং সেখান থেকে পালিয়ে যায়। স্যামকে অ্যারেস্ট করার পর পুলিশ তার কাছে জানতে চায় যে সে চায়না কেন এসেছে। তখন স্যাম খুব ক্যাজুয়ালি উত্তর দেয় যে সে চায়নাকে ভালোবাসে, চায়নার খাবার, চায়নার মুভি সবকিছুই তার পছন্দ। তখন পুলিশ তার পাসপোর্ট চেক করে জানতে পারে যে তার নাম হলো স্যাম এবং সে একজন ব্যবসায়ী। স্যাম তখন জানায় যে সে ড্যাম ফার্মাসিউটিক্যাল নামের একটা বড় কোম্পানির ডিরেক্টর। এরপর পুলিশ স্যামের সামনে তার ক্রিমিনাল রেকর্ডগুলো পড়ে শোনাতে শুরু করে, আর সেখান থেকে জানা যায় সে এর আগে অনেকবার অ্যারেস্ট হয়েছে, এমনকি জেল থেকে পালানোর চেষ্টাও করেছিল। এসব শুনে স্যাম বলে ওঠে এগুলো অনেক পুরনো ঘটনা, আর এখন সে একদম বদলে গিয়েছে। কিন্তু পুলিশ তার কথা মোটেও বিশ্বাস করে না। তবে একই সাথে তার বিরুদ্ধে যেহেতু এখন কোনো প্রমাণ নেই, তাই তাকে ছেড়ে দিতে হয়। ছাড়া পেয়ে সে হংকে ফোন করে জানায় যে সে চায়না ছেড়ে চলে যাচ্ছে। তবে যাওয়ার আগে সে শেষবারের মতো জানতে চায় হংয়ের ল্যাবের লোকেশনটা কোথায়, কিন্তু হং এবারও তাকে সেটা বলে না, কারণ সে বুঝে উঠতে পারছিল না যে স্যামের আসল উদ্দেশ্যটা কি। স্যাম তখন আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয়। আর অন্যদিকে দেখা যায় এই মিশনে সোয়াট টিমের বেশ কয়েকজন মেম্বার আহত হয়েছে, তাই তারা মেডিকেল রুমে বসে সেই আঘাতে ব্যান্ডেজ করাচ্ছে আর গল্প করছে। এরপর সিন শিফট হলে আমরা একটা ফ্যাক্টরির ভিতর সোয়াটের দুই টিমকে ট্রেনিং করতে দেখি। তবে এবার টিম 1 সেখানে সোয়াট পুলিশের ভূমিকায়, আর টিম 2 সেখানে গ্যাংস্টারের ভূমিকায় থাকে। টিম 2 এর ক্যাপ্টেন লিউ শুরুতেই টিম মেম্বারদের উৎসাহ দিয়ে বলে যে আগেরবারের মতো যেন এবার তাদের আর হারতে না হয়, সবাই যেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে জেতার চেষ্টা করে। এরপর দুই টিমের মধ্যে জোরদার ফাইট শুরু হয়। সোয়াট টিম গ্যাংস্টারদের উপর আকস্মিক হামলা চালায়। গ্যাংস্টাররাও তখন সেই হামলা থেকে বাঁচার জন্য পাল্টা আক্রমণ করে। এরপর দুই টিমই আড়ালে থেকে নিজেদের মধ্যে ফায়ারিং শুরু করে। তবে কিছুক্ষণ পর হঠাৎ দুই টিম ফায়ারিং বন্ধ করে দেয় এবং আড়াল থেকে বের হয়ে ফেস টু ফেস ফাইট করতে শুরু করে। এদিকে কমান্ডারও ঠিক বুঝতে পারছিল না যে সেখানে এখন কি হতে যাচ্ছে। এমন সময় দুই টিমের মেম্বাররা নিজেদের পোশাক খুলে ফেলতে শুরু করে। এরপর তাদের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড এবং ফেস টু ফেস ফাইট শুরু হয়। সবাই সেখানে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, জেতার জন্য নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে থাকে। দুই টিমই রিয়েল ফাইট করতে থাকে, যার যত রাগ ছিল সব যেন তখন বেরিয়ে আসছিল। এমন সময় দুই টিমের ক্যাপ্টেনের মধ্যে ফাইট হতে দেখে টিম 2 এর স্নাইপার স্পেশালিস্ট লিয়াও অনেক দূর থেকে টিম 1 এর ক্যাপ্টেন ইয়ানের মাথায় শুট করে, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও তার টার্গেট মিস হয়ে গুলিটা গিয়ে তারই টিমের ক্যাপ্টেন মানে লিউয়ের গায়ে লাগে। ফলে টিম 2 নকআউট হয়ে যায়। আর সেটা দেখে কমান্ডার ঘোষণা দেয় যে এবারের ট্রেনিংয়েও টিম 1ই আবার জয়ী হয়েছে। সেটা শুনে টিম 1 এর মেম্বাররা ভীষণ খুশি হয়। এদিকে হংকে দেখা যায় সে তার অ্যাসিস্ট্যান্টদের সাথে স্যামের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে, কেননা স্যাম যদি পুলিশকে এসব বিষয়ে জানিয়ে দেয় তাহলে তো তারা ধরা পড়ে যাবে। তাই এসব নিয়ে চিন্তা করতে করতে হংয়ের মাথা গরম হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সে এখন তার দ্বীপে যাবে যেখানে সে ড্রাগস উৎপাদন করে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই ট্রেনিং শেষে সোয়াটের দুই টিম একে অপরের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিচ্ছে। এখান থেকে বোঝা যায় যে তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আগের তুলনায় অনেক বেশি স্ট্রং হয়েছে। আর অন্যদিকে তখন দেখা যায় টিম 2 এর ক্যাপ্টেন লিউ একটা হেলমেট পরে সেটার উপর একটি আপেল রেখে লিয়াওকে সেটাতে শুট করতে বলে। লিয়াও তখন তার কথা মতো আপেলে টার্গেট করে শুট করে, কিন্তু এবারও লিয়াওয়ের টার্গেট মিস হয় আর গুলিটা সোজা গিয়ে হেলমেটের সামনের গ্লাসে লাগে। তবে বুলেট প্রুফ হওয়ার কারণে লিওয়ের তাতে কিছুই হয় না। কিন্তু লিও এটা বুঝে উঠতে পারছিল না যে একজন শার্প শুটার হওয়া সত্ত্বেও লিওয়ের টার্গেট বারবার মিস হচ্ছে কেন। একই সাথে লিয়াও নিজেও ব্যাপারটা বুঝতে না পেরে এক প্রকার কান্না করে ফেলে। এরই মাঝে সোয়াট টিম খবর পায় যে সেদিন তাদের বারের মিশন থেকে একজন বড় ড্রাগ ডিলার পালিয়ে গিয়েছিল, যে কিনা এখন এইচবি নামের একটা হোটেলে লুকিয়ে আছে। এমনকি সেখানে সে হোটেলের একজন মেয়ে স্টাফকে জিম্মি করে রেখেছে। খবরটা পেয়েই তারা হেলিকপ্টারে করে দ্রুত সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। কমান্ডার তাদেরকে জানিয়ে দেয় যে ড্রাগ ডিলাররা 40তম ফ্লোরে আছে। তখন তারা প্ল্যান বানায় যে তারা ওই ছাদের ভবনে নেমে জানালা দিয়ে 40তম ফ্লোরে পৌঁছাবে। আর সেই প্ল্যান অনুযায়ী তারা সেই হোটেলের ছাদে ল্যান্ড করে এবং দুটো টিমে বিভক্ত হয়ে যায়। এক টিম সিঁড়ি বেয়ে নিচে নামে আর আরেকটা টিম রশির মাধ্যমে গ্লাস বেয়ে নামতে থাকে। তো সিঁড়ি বেয়ে নামা টিমটা সেই ড্রাগ ডিলারের রুমের দরজার সামনে এসে অপর টিমের জন্য অপেক্ষা করতে থাকে।
এর কিছুক্ষণের মধ্যেই গ্লাস বে নামা টিমটা জানালা কেটে ভিতরে ঢুকে যায়। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা টিমটাও দরজা ভেঙে ভিতরে ঢুকে এবং 2 টিম মিলে অ্যাটাকে ড্রাগ ডিলাররা ভীষণ ঘাবড়ে যায়। এরই মাঝে ড্রাগ ডিলারের একজন সহযোগী জানালা দিয়ে নিচে পড়ে যেতে নিলে সোয়াট টিমের একজন তাকে ধরে ফেলে। সেখানে অনেক প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে ফাইনালি তারা সেই ড্রাগ ডিলারকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এরপর জিজ্ঞাসাবাদের সময় এক পর্যায়ে সেই ড্রাগ ডিলার জানায় যে একটা দ্বীপ থেকে ড্রাগসের একটা বড় চালান আসতে চলেছে। আর ঠিক তখনই দেখা যায় হং তার টিম নিয়ে সেই দ্বীপের দিকেই যাচ্ছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মুভির শুরুতে দেখানো সেই ট্রাফিক পুলিশটা মারা যায়। তার মৃত্যুতে লিউ এবং তার টিম স্যালুট জানিয়ে তাকে শেষ বিদায় জানায়। এরপর পুলিশের হায়ার অথরিটির একটা মিটিংয়ে দেখা যায় হংকংয়ের একটা দ্বীপের উপর তারা স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখছিল। সেই দ্বীপ থেকেই মূলত ওই ড্রাগের চালানটা আসার কথা ছিল, আর সেই ড্রাগগুলো ছিল হংয়েরই। তারা এটাও জানায় যে সেই দ্বীপে হংয়ের সাথে একজন আন্ডারকভার অফিসারও আছে, যে কিনা এই মিশনে সোয়াট টিমকে সাহায্য করবে। আর সেই অফিসারের নাম হলো আফু, যে কিনা হংয়ের অ্যাসিস্ট্যান্ট সেজে রয়েছে। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে সোয়াটের সব থেকে পারদর্শী মেম্বারসদের নিয়ে একটা ছোট টিম বানিয়ে সেখানে পাঠানো হবে, আর বাকি মেম্বাররা সবাই ব্যাকআপে থাকবে। এরপর কমান্ডার সোয়াটের 2 টিমকে ডাকে, আর সেখান থেকে 3 জন করে মোট 6 জনকে বাছাই করে। তবে সেই টিমে কোনো মেয়েকে না রাখায় কিয়ানা এই ব্যাপারে প্রশ্ন তুলে। এটা শুনে কমান্ডার রেগে গেলে কিয়ানা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে টিমে একটা মেয়ে থাকা অনেক জরুরি। বাকিরাও তখন কিয়ানার ব্যাপারে পজিটিভ রিভিউ দিলে কমান্ডার ফাইনালি তাকে স্পেশাল টিমে অ্যাড করে নেয়। কিন্তু তারা যখন মিশনে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠে তখন তারা খেয়াল করে যে ক্যাপ্টেন লিউ এবং লিয়াও সেখানে নেই। আসলে লিউ তখন লিওয়ের কনফিডেন্স বাড়ানোর জন্য একটা পরীক্ষা নিচ্ছিল। তবে এবার লিউ কোনো হেলমেট পরে না, তার মানে লিয়াও যদি টার্গেট মিস করে তাহলে লিউ মারা যাবে। তবে লিউ এখানে তাকে এমনভাবে মোটিভেট করে যে অবশেষে লিয়াও সত্যিই তার টার্গেটে গুলি লাগাতে পারে। আর এই বিষয়টা দূর থেকে দাঁড়িয়ে কমান্ডার নিজেও দেখে খুশি হয়ে যায়। এরপর ফাইনালি লিউ এবং লিয়াও হেলিকপ্টারে উঠে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে হং আফু সহ তার সঙ্গীদের নিয়ে বোটে করে দ্বীপে পৌঁছে যায়। সেখানে গিয়ে হং সেই ড্রাগসগুলো হাতে নিয়ে দেখতে থাকে, কিন্তু আফু সেই ড্রাগসের গন্ধ সহ্য করতে পারছিল না। তবে সে কাউকে কিছু বুঝতে দেয় না। কিছুক্ষণ পর হং তার টিমের একজনকে তার সুটকেসটা নিয়ে আসতে বলে। সেটার মধ্যে অনেকগুলো পিস্তল ছিল। হং সেখান থেকে সবাইকে একটা করে পিস্তল নিতে বলে। এরপর হঠাৎ সে আফুকে উদ্দেশ্য করে বলে যে সে এতদিন যাবৎ অনেক ভালো অভিনয় করেছে। এটা শুনে আফু কিছুটা অপ্রস্তুত হলে হং বলে যে সে অলরেডি জানে আফু পুলিশের লোক। ধরা পড়ে আফু তখন নিজেকে বাঁচাতে হং এর দিকে গান পয়েন্ট করে। এটা দেখে বাকিরাও তখন তাকে গান পয়েন্ট করলে ভয় দেখানোর জন্য আফু একটা ফাঁকা গুলি ছুড়ে। কিন্তু হাস্যকর বিষয় হলো টেনশনে আফু পিস্তলের ম্যাগজিনটা হাতে রেখেই গুলি করে। তাই সাথে সাথে হং তার পায়ে গুলি করে এবং সে ফ্লোরে পড়ে যায়। আর তখনই তার কাছে ট্রাকারটা দেখতে পেয়ে হং সেটা ভেঙে ফেলে। এরপর আফুকে বেঁধে তারা জিজ্ঞেস করে যে পুলিশের পরবর্তী প্ল্যান কি। তখন আফু জানায় এখন তাদের লোকেশনে সোয়াট টিম আসছে। এটা শুনে হং রেগে আফুকে মারতে থাকে। অন্যদিকে দেখা যায় সোয়াট টিম দ্বীপের কাছে একটা পোর্টে এসে নামে। এরপর একটা বোটে করে অলরেডি তারা ফ্যাক্টরির কাছাকাছি চলে এসেছে। এদিকে আফু হংকে বোঝানোর চেষ্টা করে যে সে যে কাজগুলো করছে সেটা অনেক বড় অপরাধ। এই ড্রাগের কারণে অনেক মানুষ মারা যায়। তখন হং তাকে বলে যে তার স্ত্রীর নাম ছিল রেড। সে রেড কালার খুব পছন্দ করত, কিন্তু হঠাৎ করে সে প্রচুর ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিল। এরপর একদিন নেশার ঘরে সে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মারা যায়। আর তাই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এমন একটা ড্রাগ বানাবে যেটা নেওয়ার কারণে মানুষ তাদের বিবাহিত জীবনে সুখী হতে পারবে না, এমনকি ধীরে ধীরে তারা মৃত্যুর মুখে ঢলে পড়বে। আর সেই ড্রাগটাই হচ্ছে রেড। এমন সময় হং এর টিমের একজন এসে জানায় যে তাদের দ্বীপে একটা নতুন বোট দেখা যাচ্ছে, তবে সেই বোটে কেউই নেই। তখন হং গিয়ে দেখে সেটা একটা মাছ ধরার বোট। আসলে সোয়াট টিমই ওই বোটে করে এসেছিল, আর এখন তারা পানির নিচ দিয়ে ফ্যাক্টরির কাছে আসছে। কিন্তু এরই মাঝে হং আরও একটা ইয়ট দেখতে পায়, যেটাতে স্যাম আর তার লোকজন ছিল। হং তখন বুঝতে পারছিল না যে স্যাম কিভাবে এই লোকেশন খুঁজে পেল। এসব দেখে হং ভীষণ ঘাবড়ে যায়। এদিকে সোয়াট টিম ফ্যাক্টরিতে পৌঁছানোর আগেই স্যাম কিছু আমেরিকান শুটার নিয়ে সেখানে পৌঁছে যায়। আসলে হং এর আরেকজন অ্যাসিস্ট্যান্ট প্যাং স্যামের সাথে আগেই হাত মিলিয়েছিল, আর সেই স্যামকে এই দ্বীপের খবর দিয়েছে। আসলে কথায় আছে না, কাছের মানুষ যদি কখনো বিট্রয় করে তাহলে সবচেয়ে বড় ক্ষতিটাই করে। তো স্যাম এসে ফ্যাক্টরিতে বোম ফিট করে রাখে এবং হংকে বেঁধে রাখে। এরপর সে ওই ড্রাগসগুলোকে দেখতে থাকে
আর তার সাথে আসা গার্ডরা অস্ত্র নিয়ে বাইরে পাহারা দিতে থাকে। এরই মাঝে সোয়াট টিম পানি থেকে উপরে উঠে আসে এবং প্ল্যান করে যে কিভাবে তারা ফ্যাক্টরিতে হামলা করবে। তখন তারা স্যামের টিমের একজনকে অস্ত্র হাতে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। কিয়ানা তখন নিজের সৌন্দর্য দেখিয়ে ছেলেটাকে ডেকে কাছে নিয়ে আসে, আর ঠিক তখনই সোয়াট টিম তাকে পানির নিচে নিয়ে গিয়ে শেষ করে দেয়। এরপর লিয়াও তার স্নাইপার নিয়ে সেখানে পজিশন নেয়, আর বাকিরা মিলে স্যামের টিমের এক এক করে সবাইকে মারতে থাকে এবং আস্তে আস্তে ফ্যাক্টরির দিকে যেতে থাকে। তো এরই মধ্যে সোয়াট টিম একযোগে ফ্যাক্টরির মধ্যে অ্যাটাক করে, ফলে সাথে সাথে স্যামের আমেরিকান ফাইটারদের সাথে সোয়াট টিমের তুমুল গোলাগুলি শুরু হয়। সোয়াট টিম এখানে বিভিন্ন কৌশলে স্যামের লোকদের এক এক করে মারতে থাকে। তবে স্যামের লোকজনও এত বেশি অ্যাটাকিং ছিল যে সোয়াট টিমও তাদের সাথে পেরে উঠছিল না। আর এদিকে স্যাম এবং প্যাং তখন ল্যাবের ড্রাগ প্যাকিং রুমে ঢুকে লুকিয়ে থাকে। তবে পরিস্থিতি খারাপ বুঝে প্যাং স্যামকে সারেন্ডার করতে বললে স্যাম রেগে গিয়ে প্যাংকে শ্যুট করে দেয়। এরপর স্যাম একবার বাইরে উকি দিতে গেলে হংয়ের টিমের এক লোক স্যামের পায়ে একটা তীর মারে। ফলে আহত অবস্থায় স্যাম আবার রুমে আসলে হঠাৎ পিছন থেকে প্যাং স্যামকে জড়িয়ে ধরে মুখ ভর্তি ড্রাগ খাইয়ে দেয়। স্যামও তখন তার পিস্তলটা হাতে পেলে প্যাংকে গুলি করে মেরেই ফেলে। ফাইটের এক পর্যায়ে কিয়ানা হঠাৎ আহত হয়, তখন বাকিরা কৌশলে তাকে সেভ করে নেয়। তবে কিয়ানাও যেভাবে সোয়াট টিমকে সাপোর্ট দিচ্ছিল তা ছিল দেখার মতো। আসলে এই ফাইটটায় চাইনিজ সোয়াট টিম এবং আমেরিকান ফাইটারদের মধ্যে যে ফাইটটা হয় সেটা সত্যিই দেখার মতো ছিল। পারলে মূল মুভিটা থেকে এই ফাইটটা অন্তত দেখে নেবেন। তো এরই মধ্যে সোয়াটের ব্যাকআপ টিমও সেখানে পৌঁছে যায়। ফ্যাক্টরির বাইরে থাকা লিয়াও তখন ক্যাপ্টেন লিউকে সেটা জানালে তারা আফুকে মুক্ত করে সেফলি বাইরে পাঠিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন লিউ টিমের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে। আর অন্যদিকে হংও তখন নিজেকে মুক্ত করে সেখানকার ওয়াচ টাওয়ারের উপরে ওঠে। এটা দেখে লিয়াও তাকে টার্গেট করে, কিন্তু হং নিজেই সেই টাওয়ার থেকে লাফিয়ে আত্মহত্যা করে। হয়তো সে বুঝে গিয়েছিল সোয়াটের হাত থেকে সে আর বাঁচতে পারবে না। আর ফ্যাক্টরির ভিতরে থাকা স্যামকে তখন দেখা যায় রিমোট চেপে সেখানে সেট করে রাখা বোমগুলো বিস্ফোরণ ঘটায়, যার কারণে মুহূর্তেই ফ্যাক্টরির বিল্ডিংটা ধসে পড়তে শুরু করে। তবে আগেই বের হয়ে আসায় সোয়াট টিমের এখানে কোনো ক্ষতি হয় না। কিন্তু এরপর হঠাৎ দেখা যায় স্যাম পানির নিচ থেকে উঠে একা দাঁড়িয়ে থাকা আফুকে জিম্মি করে বাকিদের ভয় দেখাতে থাকে। আপনারা হয়তো ভাবছেন স্যাম বাঁচল কিভাবে। আসলে বোম ব্লাস্টের সময় সমুদ্রের পানির স্রোতে স্যাম ভেসে বাইরে চলে এসেছিল। তো স্যাম যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই সে নিজেকে বাঁচানোর জন্য অদ্ভুত আচরণ করতে থাকে। ক্যাপ্টেন লিউ তখন পরিস্থিতি বুঝতে পেরে লিয়াওকে অর্ডার দেয় স্যামকে শ্যুট করার জন্য, কারণ তা না হলে স্যাম যে কোনো মুহূর্তে আফুকে মেরে ফেলতে পারে। লিয়াও তাই স্নাইপার দিয়ে স্যামকে টার্গেট করার চেষ্টা করতে থাকে, কিন্তু স্যামের পাগলামির কারণে এত দূর থেকে তাকে টার্গেট করতে পারছিল না। লিউ তখন স্যামকে কিছুটা শান্ত করার জন্য কোনো কিছু না ভেবেই সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু স্যাম ঠিকই পাগলামি করে লিউয়ের পায়ে গুলি করে দেয়। সেটা দেখে লিয়াও এবার স্যামকে মারার সিদ্ধান্ত নেয়। আর এমন সময় হঠাৎ পিছন থেকে স্যামের একজন আহত লোক এসে লিয়াওয়ের পায়ে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তাতেও লিয়াও হার মানে না। সে তার টার্গেটে অনড় থেকে স্যামকে শ্যুট করে। ফলে ফাইনালি স্যাম সেখানেই মারা যায় আর আফুও বেঁচে যায়। লিয়াও যে এত দূর থেকেও স্যামকে শ্যুট করতে সক্ষম হয়েছে সেটা দেখে ক্যাপ্টেন লিউ খুব খুশি হয়। আর এভাবেই সোয়াট টিম সফলভাবে ড্রাগস ডিলারদের বিরুদ্ধে একটা কঠিন মিশন কমপ্লিট করে সবাই একসাথে হেলিকপ্টারে করে ফিরে যায়। আর এখানেই গল্পটা শেষ হয়। আজকের গল্পটা যদিও একটা বাস্তব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হয়েছিল, তবুও সেটা নিঃসন্দেহে কোনো কাল্পনিক গল্পকেও হার মানানোর ক্ষমতা রাখে। গোটা পৃথিবীতে যারা নিজের দেশকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখে তাদের প্রতি সম্মান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।